এদের কঠোর হাতে দমন করতে হবে, এদের কোনো ছাড়াছাড়ি নেই, এদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু মৃত্যুদণ্ডের অপরাধ। আচ্ছা, আমি তাহলে এই পাশটা একটু যাই। আমার কাছে মনে হয় যে আপনি হয়তো সন্দেহ করতে পারেন যে তার হলুদ পাঞ্জাবিটা প্রধানমন্ত্রী, নট লাইক দ্যাট। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো। স্যার আপনার হলুদ পাঞ্জাবি দেখে মনে হচ্ছে দেশে বসন্ত। প্রথম বলে এরা ওই স্বাধীনতা বিরোধী শক্তি, ৭৫-এর অপশক্তি, খুনি জিয়ার দল, ক্যান্টনমেন্টে পয়দা হওয়া একটি দল। ঠাট্টা করে আরও বলে যে লন্ডন থেকে ওহি আসে, এই ধরনের কথাবার্তা প্রতিপক্ষ সম্পর্কে বলে। তা বিএনপির লোকজন মনে করছে যে এই দলটি দিল্লি থেকে যা লিখে দেয় তা শুধু পড়ে, দাদাদের হুকুমের বাইরে এদের একটা পো অথবা একটা পা এই শব্দ করার ক্ষমতা আওয়ামী লীগের কোনো লোকের নেই। যদি দাদারা তাদের উপর থেকে আশীর্বাদ নিয়ে যায়, 1 মিনিটের মধ্যে তারা যে কোথায় পালাবে তার কোনো ইয়াত্তা। দেশটা তো এখন বাংলাদেশ নেই, এটি ভারতের অঙ্গরাজ্য হয় এরকম একটা ভাব। এই অভিযোগ তো করে একজন দুজন নয়, লক্ষ লক্ষ লোক সম্পর্কে আসে। তারা কাউকে বলতেছে ও হলো মুরগি, হাইব্রিড মুরগি, ও হলো কাউয়া। আমি আওয়ামী লীগের কোনো বেনিফিট পেয়েছি বলো? সেটা তো আমরা জানি না। সবাই আপনাকে আওয়ামী লীগ বলে কেন? আমি বঙ্গবন্ধু পরিষদ করেছি, কিন্তু আওয়ামী লীগ আমি কখনো কিন্তু করিনি, এখনো করি না। কিন্তু আমার মনে হয় সেই ধরনের উপদেষ্টার অভাব দলে রয়েছে। তার মানে আওয়ামী লীগে ভালো বুদ্ধি দেওয়ার মানুষের অভাব আছে, অভাব রয়েছে। কারণ কি দল বুঝতে পারছে? অনেক কঠিন আওয়ামী লীগের ভেবেছে ও 2-1 দিনের মধ্যে সরকার পতন হবে, তারা কিন্তু সব ইঁদুর গর্তে পালিয়েছে। আওয়ামী লীগের লোকও ভেবেছিল, অবশ্যই অনেকেই পালিয়েছে। কজনের চেহারা তুমি দেখেছো? আমি তো 7-8 জনের বাইরে কাউকে দেখিনি, সব তো ইঁদুরে গর্তে পালিয়েছে, তাই না? এখন স্যার পালালো কেন? আমি কথায় কথায় থামা, এটা আমার একটা বাজে। তাহলে কি আওয়ামী লীগকে আমরা বলবো জনবিচ্ছিন্ন হয়ে গেছে? না, জনবিচ্ছিন্ন হয়েছে মানে ওই যে কাদের, নাকি জনপ্রতিনিধি নির্বাচনে ভুল করেছে? বিএনপি এসছে, রাজাকার এসছে, জামাত এসছে, এমনকি ফ্রিডম পার্টির লোক এসছে, সবাইকে আওয়ামী লীগ ওয়েলকাম করেছে। সেটা তো নিশ্চয়ই ভালো হয়। ওই শিক্ষার্থীদের কাছে কি কোনো প্রতিনিধি গিয়েছিল সরকারে? না, সেটা আমাদের ব্যর্থতা, আমরা তাদের বোঝাতে পারিনি যে এইখানে স্যার ঘটনা শুরুতেই তো, স্যার আমি বলি ঘটনা শুরুতে ডিবি হারেন সাহেব বিএনপি অফিসে তালা লাগিয়ে দিলেন, তাহলে আবার উস্কানো হলো কি করে? বলছে এখানে তৃতীয় পক্ষ প্রবেশ করেছে। সরকার তো বুঝতে পেরেছিল, সরকার কেন লাগাম টানলো না? এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই তো তাদের একটা দাবি দেওয়া আছে, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্ররা বলছিল আমাদের সাথে কথা বলুক, আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে চাই। তার আগে থেকে তো শুনছিলাম সরকার বলছে এই আন্দোলন জামাত শিবিরের, তাহলে সরকার বুঝে ছাত্রদেরকে কি নিজেদের আয়ত্তে আন্দোলন কেন? অনেক পাওয়ার, সরকারের চেয়ে নূর পাওয়ারফুল। নূর কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে। কে বেশি শক্তিশালী, নূর না সরকার? শোনো, নূর স্যার কে বেশি শক্তিশালী, নূর না সরকার? না, নূর জনকে। স্যার আমরা তদন্ত হওয়ার আগে বিষয়গুলোকে বলে দিই এরা করেছে, এটা কি তদন্ত কাজ ব্যাহত হয় না? না, তদন্ত যারা তখন মন গড়া পারসেপশন আসে না। শেষ পর্যন্ত আপনাদের থেকে আমি কি পেলাম? শেষ পর্যন্ত যে এই যে অপশক্তি, এই অপশক্তিকে কঠোরভাবেই দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এদের বিরুদ্ধে এদের কঠোর হাতে দমন করতে হবে, এদের কোনো ছাড়াছাড়ি নেই, এদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু মৃত্যুদণ্ডের অপরাধ। আচ্ছা, আমি তাহলে এই পাশটা একটু যাই। সুন্দর হলুদ একটা পাঞ্জাবি পরে আসছেন এবং আরো লিবারেল হয়ে গেছে যখন আপনার শাড়ির যে পাড় এটার সঙ্গে তার হলুদ পাঞ্জাবির বিল হয়ে গেছে। জাস্টিস মানিক ইজ নট অনলি মানিক, ইজ এ ব্ল্যাক ডায়মন্ড ফর আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের কালো মানিক তো ব্ল্যাক ডায়মন্ড, এবং তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর একটা ওইরকম ব্লেসিং আছে, রিলেশন আছে। প্রধানমন্ত্রী তাকে অত্যধিক পছন্দ করেন। যখন আওয়ামী লীগের যখন ক্রাইসিস, সব মানুষ যখন পালাচ্ছে, গর্তের মধ্যে পালাচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে এখন ওপেন ডিবেট হচ্ছে কে পালিয়েছে কে পালায় নাই, ঠিক সেই সময়টাতে আমাদের আওয়ামী লীগের কালো মানিক ব্ল্যাক ডায়মন্ড তিনি কিন্তু ভয় পান নাই। তিনি প্রধানমন্ত্রী ভাষাকে ধারণ করে, প্রধানমন্ত্রী তাকে কিছু দেয়নি,
হয়নি। আমার কাছে মনে হয় যে আপনি হয়তো সন্দেহ করতে পারেন যে তার হলুদ পাঞ্জাবিটা প্রধানমন্ত্রী, নট লাইক দ্যাট। সে নিজের টাকা খরচ করে নিজের পয়সা দিয়ে সে এই আওয়ামী লীগের পক্ষে সে ভূমিকা রেখে যাচ্ছে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে প্রধানমন্ত্রীর যে ল্যাঙ্গুয়েজ, ঠিক সেই ল্যাঙ্গুয়েজগুলো আপহোল্ড করে সে কিন্তু এখন পর্যন্ত বলে যাচ্ছে। জাস্টিস মানিকের কথা ধরি আর প্রধানমন্ত্রীর কথা ধরি, এই দুজনের কথার মধ্যে মিল আছে, বাকি যেগুলো আছে সব ফুসফাস, এরা সব অভিনয় করছে, তাদের কথার মধ্যে মিল নাই। সেই কথা যে এখানের আন্দোলনের পুরোটাই জামাত এবং বিএনপি ডমিনেটেড, বিদেশ থেকে টাকা এসেছে। এখানে নূরের মতো আরও অনেক যারা রথী মহারথী আছে, যারা এই কোমলমতি ছাত্রদেরকে এখান থেকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। বাংলাদেশের সূর্য সন্তান একমাত্র মেধাবী পুলিশ কর্তা জনাব হারুন এই 6 জন লোককে আলাদা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে, তাদের মধ্যে কোনো হিপোক্রেসি নাই, ভালো ভালো মন্দ ভালো, যে যা মনে করে করুক। হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন কান্না আসছে সে কাঁদছে, লোকজন বলতেছে উনি এখন কাঁদবেন কেন? আরে তার কান্না আসছে, সে কাঁদবে না তো হাসবে নাকি? এখন সবাই বলে যে আল্লাহ কিছুক্ষণ আগে কাঁদলো, আবার এখন উনি হাসবেন কেন? আরে বাবা, তখন তার রাগ হয়েছে, তখন সে ই করবে না। তো এই যে যে জিনিসগুলো আছে, এই জায়গাটাতে আওয়ামী লীগের মধ্যে যারা কমপ্লাই করেন একত্র, আপনার এই টকশোতে বসে আমি বলতে পারি না যে আজকে রাতটা কেমন যাবে, যেহেতু আমরা যেই সময়টাতে করছি এই রাতটা কেমন যাবে। আমি বলতে পারি না আগামীকালটা আসলে আমাদের দেশটা কেমন যাবে। বঙ্গবন্ধুর আদর্শকে যদি লালন করতেন, বঙ্গবন্ধু 71 সনের পরে উনি দেখলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজাকার আলবদর আর শামস একটা বিরাট গ্রুপ রয়ে গেছে। মিলিটারি সার্ভিসের প্রায় সবাই পাকিস্তানপন্থী, তো উনি দেশ চালাবেন কাদেরকে দিয়ে? ফলে উনি কিন্তু জেনারেল অ্যামনিস্টিতে যেতে বাধ্য হয়েছিলেন এবং তার সেই যে সাধারণ ক্ষমা ঘোষণা, পৃথিবী একদিকে যাক, আমি বলবো যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিসিশন। আমি বলবো যে এই মুহূর্তে সরকারের যদি এখান থেকে বাঁচতে হয়, বের হতে হয়, সরকার আরও অনেক সমস্যা আছে, হয়তো সরকারের পতন হবে অন্যভাবে, কিন্তু এই যে চলমান সমস্যাটা তাকে নিষ্পত্তি করতে হলে তাকে আনকন্ডিশনালি জেনারেল অ্যামনিস্টিতে যেতে হবে। সেটা হবে কি, যার হাতে অস্ত্র আছে। আপনি অস্ত্র নিয়ে নিরস্ত্র লোকের সাথে আপনি বাহাদুরি দেখাচ্ছেন, আপনি অস্ত্র হাতে নিয়ে নিরস্ত্র লোকের সাথে অভিনয় করছেন, আপনি অস্ত্রের মুখে নিরস্ত্র লোকদেরকে বলছে অভিনয় করো, নাচো, গাও। 2009 সন থেকে কিছু লোক যাদের হাতে ক্ষমতা, তাদের ভিতরে উন্নাসিকতা, অহংকার এত বেশি পর্যায়ে চলে আসছে যে তাদের সামনে যদি কেউ নাচানাচি করে, সে বলে নাচলি কেন, এই তুই হাসলি কেন, তুই এত বড় বেয়াদব, তুই কি আমাকে ঠাট্টা করছিস? হাসিটাও তারা পছন্দ করতে পারে না। এখন এই যে 2009 থেকে এখন পর্যন্ত সরকার সবসময় যেটা দেখেছে, শক্তি প্রয়োগে তারা সফলতা অর্জন করেছে, ফলে তাদের সামনে কেউ সিনা উঁচু করে দাঁড়িয়েছে, এটাকে তারা মনে করে পৃথিবীর সবচেয়ে সেরা বেয়াদবি। একটা দিকে তো আগুন জ্বলছে, তার মধ্যে আবার আগুনে ঘি ঢালছে বা আলু পোড়া দেওয়ার চেষ্টা করছে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। আমি বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেশে হাজার হাজার কোটি টাকার অনিষ্ট করেছে বা খুন করেছে, তাদের বেলায় কোনো অবস্থায় প্রযোজ্য হতে পারে না, তাদের অবশ্যই বিচার করতে হবে এবং সর্বোচ্চ সাজা তাদের ব্যাপারে, সাজা অবশ্য দেবে আদালত, কিন্তু সর্বোচ্চ সাজা যেন পায় সরকারকে সেটি নিশ্চিত করতে হবে। পুলিশের আইনগত অধিকার নয়, দায়িত্ব রয়েছে নিজের জীবন এবং অন্যের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করা। আমি সেই কথাটাই নেই, কিন্তু আমরা যদি গত কয়েক দশকের ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাবো সেই প্রশিক্ষণ রয়েছে জামাত, শিবির এবং বিএনপির কিছু লোকের। সুতরাং ওই থেকে তো আমরা আন্দাজ করে নিতেই পারি যে এরাই ধ্বংসযজ্ঞগুলো করেছে। এবার বলেছি রাজাকারের বাচ্চা, এবং একটি কথা, রাজাকারের বাচ্চারা যে আবার ইলিজিটেবল বাচ্চা, সেই কথাটি বলিনি। দেখুন, যারা গেছে ছাত্ররা, সাধারণ ছাত্ররা, এরা যে সবাই রাজাকার সেটা কেউ বলতে পারবে না, আমিও বলবো না। একটা অংশ কিন্তু নিশ্চয়ই রাজাকারদের বংশধর, বিশেষ করে যারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যারা বলেছে রাজাকারের ঘাঁটি, যারা জামাতি স্লোগান দিয়েছে, যারা সেখানে ভারত বিরোধী স্লোগান এসছে, তারা যে রাজাকারের বংশধর, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। তো সুতরাং